হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর টার্গেট 2022 কোশ্চেন ব্যাংক থেকেই ইংলিশের ওপর মডেল সেট 1 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 1 থেকে আমি সিন, আনসিন এবং গ্রামার তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা প্রত্যেকটি সেকশন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, মডেল কোশ্চেন সেট 1। তো প্রথমে আছে সিন আছে। তো সিনটি তোমরা পড়ে নেবে। সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেওগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। তোমরা দেখে নাও কোখান থেকে কত নিচে, পুরো মানে ইউনিট 1টা পুরোটা নিচে, মানে একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো ইউনিটটাই নেওয়া হয়েছে। ওকে, তোমরা পড়ে নেবে, ভীষণ ইজি, এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় তোমাদের আসতে পারে। তো শুরু করছি। ফার্স্ট দেখো, এর দাগের কোশ্চেন আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 5 = 5। 5টা কমপ্লিট অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। গান্ধীজি's relatives and followers had gathered at Birla House। ভালো করে শোনো, গান্ধীজি's relatives and followers had gathered at Birla House। অপশন এ ইজ দ্য রাইট আনসার। মানে দেখে নাও, গান্ধীজির অনুগামীরা এবং আত্মীয় স্বজনরা বিড়লা হাউসে জড়ো হয়েছিল। তো মানে নিচে লেখা আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। পিপল জসেলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। পিপল জসেলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। আবার পড়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। পিপল জসেলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস মানে কি, লোকেরা ঘরের মধ্যে ঢোকার জন্য একে অপরের মধ্যে ঠেলাঠেলি করছিল, হুড়োহুড়ি করছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। লোকেরা শুরুতে কথা বলতে স্তম্ভিত হয়ে পড়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো ভালো করে শুনে নাও, পড়ে দিচ্ছি আমি আবার। পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। লোকেরা শুরুতে কথা বলতে স্তম্ভিত হয়ে পড়েছিল। কোশ্চেন 4, ভালো করে শোনো। হোয়েন এখানে একটা ওয়ান বসবে। ওকে, ও এন ই মিস হয়ে গেছে এটা। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য সুক অফ এ লাভড ওয়ান্স ডেথ ওয়ান হুইম্পার্স। ভালো করে তোমরা কোশ্চেনটা বুঝলেন, তোমরা কিন্তু ওই লাইনটা পড়বে। তোমাদের ওই প্যাসেজটাতে যে সিনের যে প্যাসেজ আছে, ওই প্যাসেজটা দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নাও। শুধু ওয়ানটা এখান থেকে মিস হয়ে গেছে, আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে শোনো। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ ওয়ান হুইম্পার্স। তার মানেটা কি? অপশান এ ইজ দ্য রাইট আনসার। তার মানে হচ্ছে, যখন একজন তার প্রিয়জনের মৃত্যুর সম্মুখীন হয়, সে তখন অনুতাপ করে, সেটাই লেখা আছে। ওকে, তো কোশ্চেনটা আমি আরেকবারটি তোমাদের ক্লিয়ার করছি, ভালো করে শোনো তোমরা। শুধু তোমরা এখানে একটা হোয়েনের পর ওয়ানটা দেবে, বা বইতে লেখা আছে, তোমরা দেখতে পাবে, এটা মিস হয়ে গেছে আমার। তো হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ ওয়ান হুইম্পার্স। যখন কেউ একজন তার প্রিয়জনের মৃত্যুর সংবাদের সম্মুখীন হয়, তখন সে অনুতাপ করে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5। আফটার বাপুজি's ডেথ দ্য পিপল লুক লাইক লস্ট চিলড্রেন। বাপুজির মৃত্যুর পর লোকেদের হারিয়ে যাওয়া সন্তান বলে মনে হয়েছিল। আফটার বাপুজি's ডেথ দ্য পিপল লুক লাইক লস্ট চিলড্রেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আফটার বাপুজি's ডেথ দ্য পিপল লুক লাইক লস্ট চিলড্রেন। ওকে বন্ধুরা দেখো, এরপর আছে বিয়ের দাগের কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। কমপ্লিট সেন্টেন্স আছে 3টে আছে, 1 নম্বর করে 3 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। তো বলে দিই, এখানে এই যে আন্ডারলাইন সহ যে রেড কালারের সেন্টেন্সটা আছে, ওইটা হচ্ছে আনসার, বাকি ব্ল্যাক কালারের ওইটা হচ্ছে কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, পিপল জসেলড ওয়ান অ্যানাদার। এরপরে আনসারটা পড়ছি একদম, ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। এটা হচ্ছে আনসার। ভালো করে শুনে নাও, আবার পড়ছি আমি।
পিউপিল জসেলড ওয়ান অ্যানাদার ইন স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। লোকেরা বাড়ির ভিতর ঢোকার জন্য একে অপরকে ঠেলাঠালি করছিল। কোশ্চেন নাম্বার 2, প্রথমে আনসার আছে, কোটেশনের মধ্যে লিখবে, একদম কোটেশনের মধ্যে যা আছে চেঞ্জ করার দরকার নেই, কোটেশনটা দেখে দেখে ঢুকবে। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, এটা হচ্ছে আনসার। দিস ওয়াজ দ্য কোশ্চেন ইন দ্য মাইন্ড অফ পিপল। আর এই কোশ্চেনটাই ছিল সমস্ত লোকজনের মাথায় বা মনেতে ঘুরছিল, যে উনি মরে যাওয়ায় আমাদের এখন কি হবে, সেটাই ছিল সবচেয়ে বড় কোশ্চেন। তো আবার পড়ে দিচ্ছি, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, দিস ওয়াজ দ্য কোশ্চেন ইন দ্য মাইন্ড অফ পিপল। এখন আমার কি হবে, সে আমায় ছেড়ে চলে গেছে, এটাই ছিল মানুষের মনের একটা কোশ্চেন। তো বন্ধুরা, কমপ্লিট সেন্টেন্স করা ভীষণ ইজি, কিন্তু মানে যেটুকু সেন্টেন্সটা দেওয়া থাকবে কোশ্চেন রূপে, তারপর থেকে তোমরা প্যাসেজে যতদূর পর্যন্ত লাইনটা আছে ততদূর পর্যন্ত তোমরা সাজিয়ে ভালো করে, যদি কোনো সেকেন্ড পার্সন থাকে সেটা চেঞ্জ করে তোমরা লিখবে, একদম ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, কমপ্লিট সেন্টেন্স ভীষণ ইজি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। আবার পড়ছি, ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। বাপুর মৃত্যুর কথা বাতাসে জ্বলতে থাকা শিখার মতো দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। তো ভালো করে শুনে নাও, আবার পড়ে দিচ্ছি, ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। বাপুর মৃত্যুর কথা বাতাসে জ্বলতে থাকা শিখার মতো দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। বন্ধুরা দেখো, সিয়ের দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথিন 30 ওয়ার্ডস ইচ, 2 × 2 = 4। এখানে কোশ্চেন আছে দুটো, 2 2 4 নম্বর আছে, এবং এই কোশ্চেনের আনসারগুলো 30 শব্দের মধ্যে লিখতে হবে। তার মানে বুঝতে পারছো, কমপক্ষে 3টে সেন্টেন্স তোমার ব্যবহার করবে, বা তার বেশি 1টা 4টে দেওয়া যেতে পারে। ওকে, এই সেন্টেন্সগুলো এমন ছোটো ছোটো করবে না, বেশ মিনিমাম যেন 9টা বা 7টা 8টা করে ওয়ার্ড থাকে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। ওকে, তো সেই মতো অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে, দেখবে ঠিক চলে আসবে। তো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, ডেসক্রাইব দ্য সিন অফ দ্য বিড়লা হাউস আফটার গান্ধীজিজ ডেথ। ভালো করে কোশ্চেনটা বুঝে নাও আগে। ডেসক্রাইব দ্য সিন অফ দ্য বিড়লা হাউস আফটার গান্ধীজিজ ডেথ। গান্ধীজির মৃত্যুর পর বিড়লা হাউসের দৃশ্য বর্ণনা করো। গান্ধীজির মৃত্যুর পর বিড়লা হাউসের দৃশ্য বর্ণনা করো। তো দেখো পড়ছি, ইন নয়নতারা সেভ গার্লস। তো বলে রাখি, প্রথমে একটা বলে রাখি, যে তোমরা এটা টেক্সট দেখে পুরো হুবহু তুলে দিতে পারো, বা টেক্সট থেকে কিছুটা লিখবে, নিজের মন দিয়ে ভাষায়, মনের ভাষায় কিছুটা লিখবে, খুব সুন্দর করে লিখবে যাতে 2 এ 2 পাওয়া যায়। ওকে, তো দেখো শুরু করছি। ইন নয়নতারা সেভ গার্লস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আফটার গান্ধীজিজ ডেথ, গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড around his body. There was an unnatural silence. Sad groups of men and women had collected around the Birla house. Out of every window one could see a brown blur of faces. It was as if time stood still for those few minutes. আবার রিপিট করছি, ভালো করে শুনে নাও। প্রশ্নটা ছিল, ডেসক্রাইব দ্য সিন অফ দ্য বিড়লা হাউস আফটার গান্ধীজিজ ডেথ। গান্ধীজির মৃত্যুর পর বিড়লা হাউসের দৃশ্য বর্ণনা করো। তো পড়ছি দেখো, ইন নয়নতারা সেভ গার্লস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আফটার গান্ধীজিজ ডেথ, গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড around his body. There was an unnatural silence. Sad groups of men and women had collected around the Birla house. Out of every window one could see a brown blur of faces. It was as if time stood still for those few minutes. Next question, question number 2. What was the condition of general people hearing the news of Bapu's death? ভালো করে কোশ্চেনটা বুঝে নাও। What was the condition of general people hearing the news of Bapu's death? বাপুর মৃত্যুর খবর শুনে সাধারণ মানুষের কি অবস্থা হয়েছিল? বাপুর মৃত্যুর খবর শুনে সাধারণ মানুষের কি অবস্থা হয়েছিল সেটাই লেখা আছে। তো তোমরা কিন্তু টেক্সট দেখে লিখে দিতে পারো, বা একদম নিজের মনের ভাষায় লিখতে পারো। তো শুরু করছি, দেখে নাও। ইন নয়নতারা সেভ গার্লস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, words of Bapuji's death spread through all over the world like a flame fanned by wind. Hearing the horrible noise, sad groups of men and women had gathered around the Birla house. They were stunned in the beginning. They jostled one another to see Bapu for the last time. They all lamented. They looked like lost children. কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, আবার পড়ে দিচ্ছি আমি। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ জেনারেল পিপল হিয়ারিং দ্য নিউজ অফ বাপুস ডেথ। বাপুর মৃত্যুর খবর শুনে সাধারণ মানুষের কী অবস্থা হয়েছিল? তো দেখো পড়ছি,
In Nayantara Sehgal's The Passing Away of Bapu, words of Bapuji's death spread through all over the world like a flame fanned by wind. Hearing this horrible noise, sad groups of men and women had gathered around the Birla house. They were stunned in the beginning. They jostled one another to see Bapu for the last time. They all lamented. They looked like lost children. বন্ধুরা দেখো এরপরে আছে পোয়েম, 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। প্রথমে কোশ্চেন আছে এর দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। 4টে অল্টারনেটিভ আছে। 1 নম্বর করে ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। দ্য পোয়েম ফোকাসেস দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। ভালো করে বুঝে নাও কিন্তু, দ্য পোয়েম ফোকাসেস দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, অপশান এ ইজ দ্য রাইট আনসার। মানে দেখে নাও, মানে লিখে রেখেছি আমি। কবিতাটি ফোকাস করে আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর। কোশ্চেনটা আবার পড়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। দ্য পোয়েম ফোকাসেস দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। কোশ্চেন টু, হোয়াইল সার্চিং ফর দ্য অ্যানিমাল ইন দ্য ওকউড দ্য পোয়েট ফাউন্ড অ্যান ওল্ড ওম্যান। হোয়াইল সার্চিং ফর দ্য অ্যানিমাল ইন দ্য ওকউড দ্য পোয়েট ফাউন্ড অ্যান ওল্ড ওম্যান। ওক বনে পশুর সন্ধান করার সময় কবি একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেয়েছিল, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্লান্ট, এটা PLANT প্লান্ট ইজ 2। ভালো করে বোঝো, হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, যখনই একটা কোনো ওক গাছকে কাটা হবে, দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্লান্ট ইজ, কবি যে সংখ্যক গাছটা লাগাবে সেটা হলো 2, একটার পরিবর্তে সে 2 গাছ লাগাবে। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। আবার পড়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ 2, কবি 2টি চারা গাছ লাগাবে। কোশ্চেন 4, দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ প্রমিস। দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ প্রমিস, ওক গাছেরা চেয়েছিল কবি যেন একটা প্রতিজ্ঞা করে। দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ প্রমিস, ওক গাছেরা চেয়েছিল কবি যেন একটা প্রতিজ্ঞা করে। বন্ধুরা দেখো এরপর আছে সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2 × 2 = 4। 2টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভীষণ ইজি কোশ্চেনগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে। কোশ্চেন নাম্বার 1, হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক। হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক, কবিকে কি প্রতিশ্রুতি দিতে হয়েছিল। তো দেখো আনসার পড়ছি, ভালো করে শুনবে। তোমরা কিন্তু প্রত্যেকে নিজেরা লেখার চেষ্টা করবে। ওকে, ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি ওয়ান্স দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই দ্য ওক ট্রিজ ইন অ্যান ওকউড। দ্য ট্রিজ কমপ্লেন দ্যাট দে ওয়ার চোপ ডাউন, torn up, and the human company did not blink an eye. Now the trees insisted the poet to make a swear that whenever he would find an oak tree being felled, he would have to plant two. ওকে, তো ভালো করে শোনো, আবার পড়ে দিচ্ছি। কোশ্চেনটি রিপিট করছি। কোশ্চেনটি ছিল হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক, কবিকে কি প্রতিশ্রুতি দিতে হয়েছিল। তো দেখো পড়ছি আনসার। In Ted Hughes' My Own True Family, once the poet was surrounded by the oak trees in an oak wood. The trees complained that they were chopped down, torn off, and the human company did not blink an eye. Now the trees insisted the poet to make a swear that whenever he would find an oak tree being felled, he would have to plant two. Okay. Next question number 2. ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আমি তো বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, এক্সপ্লেন। মানে শেষ লাইনটা তুলে দিয়েছে, বলা আছে যে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা কিন্তু একজন শিশুর মতো হাঁটা, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছিলো একটু গাছ। এই লাইনটাকে এক্সপ্লেন করতে বলেছে। তো দেখো এক্সপ্লেন করেছি, তোমরা তোমাদের মতো করে এক্সপ্লেন করবে, বুঝে নেবে আগে, তারপরে তোমরা লিখবে। ওকে, দেখো, ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি হোয়াট দ্য পোয়েট টোল্ড ইন হিজ পোয়েম। কবি এই কবিতায় তিনি যেটা বলেছেন, আমি আগে বাংলাটা বলে দিচ্ছি। কবি আমাদের এই যে কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি, তিনি ওখানে যেটা বলেছেন তিনি সেটা পুরোটা স্বপ্নের মধ্যে দেখেছেন। ওকে, তো কবি একবার একটা ওক বনাতে গিয়েছিল, সেখানে ওক গাছের দ্বারা আবদ্ধ হয়েছিল এবং ওক গাছের দ্বারা তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে একটি গাছ কাটলে দুটি গাছ তাকে লাগাতে হবে, এবং এই ড্রিমটা তাকে চেঞ্জ করে দিয়েছিল, তার মেন্টালিটিকে পুরো পরিবর্তন করে দিয়েছিল। তাই কবি যখন তার নিজের জায়গায় মানে মানব সমাজ যাবে যখন ফিরে আসে, মানে তার স্বপ্ন জগৎ থেকে যখন সে রিয়েলিটির জগতে ফিরে আসে, তখন কবি উপলব্ধি করেছিল যে তার হাঁটা চলা একজন মানুষের মতো স্বাভাবিক, কিন্তু তার হৃদয়টা আগে যেমন ছিল, মানে
একদম আগে ছোটো ছেলের একটা মন যেমন ছিল নিষ্পাপ, সেরকম আর নেই, কিন্তু পুরো চেঞ্জ হয়ে গাছের মতো আরও বেশি নিষ্পাপ হয়ে গেছে, একদম কাইন্ড হার্টেড বলা হয় যাকে। তো সেটাই লেখা আছে। তো পড়ছি, হোয়াট দ্য পোয়েট টোল্ড ইন দিস পোয়েম was realized these things by the poet himself in his dream in the oak wood. Once he was stuck in the oak wood by the oak trees. There he had to swear to plant more trees and would protest whenever he saw the oak trees being felled. The very dream changed his mentality. When he got back to his own place, he realized that he himself was a human being, but his heart became a tree due to the sorrow of the oak trees. তাদের এই শুনে, তাদের যে ওক গাছেদের ছিঁড়ে ফেলা হয়, কেটে ফেলা হয়, এইগুলো শুনে কবির মনেতে একটা ভীষণ সহানুভূতি জেগেছে, দুঃখ বোধ হয়েছে তার, তাই সে তার মেন্টালিটি চেঞ্জ করে নিয়েছে। ওকে, দেখো, ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, হোয়াট দ্য পোয়েট টোল্ড ইন দিস পোয়েম ওয়াজ রিয়েলাইজড দিস থিংস বাই দ্য পোয়েট হিমসেলফ ইন হিজ ড্রিম ইন দ্য ওক উড। ওয়ান্স হি ওয়াজ স্টাক ইন দ্য ওক উড বাই দ্য ওক ট্রিজ। There he had to swear to plant more trees and would protest whenever he saw the oak trees being felled. The very dream changed his mentality. When he got back to his own place, he realized that he himself was a human being, but his heart became a tree due to the sorrow of oak trees. তো বন্ধুরা দেখো, এরপরে আছে আনসিন। তো আনসিনটার বাংলা মানা সহ পড়ছি, তোমরা ভালো করে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো। ওকে, one of the India's greatest athletes, Milkha Singh, has died from COVID-related complications aged 91. ভারতের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদদের একজন মিলখা সিং কোভিড সম্পর্কিত জটিলতায় মারা গেছেন, বয়স 91 বছর বয়সে তিনি মারা গেছেন। পপুলারলি নোন অ্যাজ ফ্লাইং সিখ, এবং যিনি ফ্লাইং সিখ নামে পরিচিত ছিলেন। সিং ওন 4 এশিয়ান গোল্ড মেডেলস অ্যান্ড ফিনিশড fourth in the 400 meter final at the 1960 Rome Olympics, এবং 4টি এশিয়ান স্বর্ণপদক জিতেছিলেন, এবং 1960 সালের রোম অলিম্পিকে 400 মিটার ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। ইন 2013 সালে হিজ স্টোরি, তার এই জীবনের যে লাইফ স্টোরি, মানে তার জীবনের গল্প নিয়ে, ওয়াজ টার্নড ইন্টু দ্য বলিউড ফিল্ম ভাগ মিল্খা ভাগ। তার জীবনের গল্প নিয়ে বলিউডের ছবি হয়েছিল, মানে সিনেমা হয়েছিল, সিনেমার নাম ভাগ মিল্খা ভাগ, অর্থাৎ রান মিল্খা রান, রান মিল্খা রান। সিংস ওয়াইফ নির্মল কৌর, এ ফর্মার ভলিবল ক্যাপ্টেন, অলসো ডাইড উইথ দ্য কোভিড আর্লিয়ার দিস উইক এজেড 85। মিল্খা সিংয়ের স্ত্রী নির্মল কৌর, তিনিও 85 বছর বয়সে এই সপ্তাহের, মানে তিনি যে সপ্তাহে মারা গেছেন সেই সপ্তাহের প্রথমের দিকে তিনিও কোভিডজনিত সমস্যায় মারা গেছেন, এবং ওনার স্ত্রী ছিলেন একজন প্রাক্তন ভলিবল ক্যাপ্টেন। Singh had contracted COVID-19 last month and died of complications from the disease in a hospital in the northern city of Chandigarh late on Friday. তো এখানে বলা আছে, সিং গত মাসে COVID-19 আক্রান্ত হয়েছিল এবং মারা গিয়েছিল শুক্রবার গভীর রাতে উত্তরাঞ্চল শহর চণ্ডীগড়ের একটি হাসপাতালে এই কোভিড রোগেতে। ওকে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী led the tributes to the athlete who has been described as independent India's first sporting superstar. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ক্রীড়াবিদকে শ্রদ্ধা জানিয়েছিলেন এবং যাকে বর্ণনা করেছিল স্বাধীন ভারতের প্রথম সুপারস্টার খেলোয়াড় হিসাবে বর্ণনা করেছিল। সিংস এক্সপ্লয়েড অন দ্য ট্র্যাক অ্যান্ড ফিল্ড আর লেজেন্ডারি ইন ইন্ডিয়া। ট্র্যাক এবং ফিল্ডে সিংয়ের যে ভূমিকা সেটা একটা কিংবদন্তি। He won 5 golds in the International Athletic Championships and was awarded the Helms World Trophy in 1959 for winning 77 of his 80 international races. এবং তিনি কি করেছিলেন দেখুন, তিনি আন্তর্জাতিক অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে 5টি স্বর্ণ জিতেছিলেন এবং 80টি আন্তর্জাতিক রেসের মধ্যে 70টি জয়ের জন্য তিনি 1959 সালে হেলমস ওয়ার্ল্ড ট্রফিতে ভূষিত হন। হি অলসো ওন ইন্ডিয়াজ ফার্স্ট কমনওয়েলথ গোল্ড ইন 1958। এছাড়াও তিনি ভারতের প্রথম কমনওয়েলথ সোনা জিতেছিলেন 1958 সালে। সিং গ্রিউ আপ ইন এ স্মল ভিলেজ ইন হোয়াট ডিউরিং হিজ চাইল্ডহুড ওয়াজ স্টিল ব্রিটিশ ইন্ডিয়া। তো এখানে বলা আছে
সিং ছোটোবেলায় একটি ছোট্ট গ্রামে বড় হয়ে উঠেছিলেন এবং সেই গ্রামটি ছিল কিনা ব্রিটিশ শাসনাধীনে। অ্যাজ এ ইয়াং বয় হু লিভড ইন এ রিমোট ভিলেজ ইন মুলতান প্রভিন্স, মুলতান প্রভিন্সের ছোট্ট গ্রামে, দূরবর্তী গ্রামে যেখানে তিনি তার ছোটোবেলায় বড় হয়েছিলেন, তিনি দেখেছিলেন হিজ প্যারেন্টস, তার পিতামাতাকে, অ্যান্ড 7 সিবলিংস এবং 7 ভাই বোনকে মার্ডার্ড, খুন হতে, ডিউরিং দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, ভারত বিভাজনের সময় খুন হতে দেখেছিলেন, অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ পাকিস্তান ইন 1947, এবং 1947 সালে পাকিস্তান বিভাজনের সময় তিনি মিলখা সিং ওনার বাবা মাকে এবং 7 ভাইকে খুন হতে দেখেছিলেন। অ্যাজ হিজ ফাদার ফেল, হিজ লাস্ট ওয়ার্ডস ওয়ার ভাগ মিলখা ভাগ, এক্সহর্টিং হিজ সন টু রান ফর হিজ লাইফ। তার বাবা পড়ে গিয়েছিল, তার বাবা পড়ে যাওয়ার সাথে সাথে তার শেষ কথা ছিল ভাগ মিলখা ভাগ। তার ছেলেকে তার জীবনের জন্য দৌড়ানোর জন্য উৎসাহিত করেছিল। বাবা মারা যাচ্ছে কিন্তু তার ছেলেকে বলছে যে ভাগ মিলখা, তুই ভাগ, তুই দৌড়া দৌড়া, এরম বলতে চাইছে। দ্য বয় র্যান ফার্স্ট টু সেভ হিজ লাইফ অ্যান্ড দেন টু উইন মেডেলস। তো এখানে বলা আছে ছেলেটি মিলখা সিং প্রথমেই তার জীবন বাঁচাতে দৌড়েছিল এবং পরে সে মেডেলের জন্য দৌড়েছিল। অ্যারাইভিং ইন ইন্ডিয়া অ্যাজ অ্যান, এখানে এটা মিস্টেক হয়ে গেছে, অ্যাজ অ্যান অরফান ইন 1947 হি টুক টু পেটি ক্রাইম অ্যান্ড ডিড ওড জবস ফর সার্ভাইভাল আনটিল হি ফাউন্ড এ প্লেস ইন দ্য আর্মি। তো 1947 সালে অনাথ হয়ে ভারতে এসে তিনি ক্ষুদ্র অপরাধে জড়িয়ে পড়েন এবং সেনাবাহিনীতে জায়গা না পাওয়া পর্যন্ত বেঁচে থাকার জন্য তিনি অদ্ভুত সব কাজ করেছিলেন। ইট ওয়াজ দেয়ার দ্যাট হি ডিসকভার্ড হিজ অ্যাথলেটিক্স অ্যাবিলিটিজ আউট অন এ ব্রোঞ্জ মেডেলস বাই এ হুইস্কার। তো সেখানেই তিনি তার অ্যাথলেটিক দক্ষতা আবিষ্কার করেন এবং একটি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। ইন 1960 সালে হি ওয়াজ ইনভাইটেড টু টেক পার্ট ইন দ্য 200 মিটার ইভেন্ট অ্যাট অ্যান ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক কম্পিটিশন ইন লাহোর, পাকিস্তান। 1960 সালে তিনি পাকিস্তানের লাহোরে একটি আন্তর্জাতিক অ্যাথলেটিক প্রতিযোগিতায় 200 মিটার ইভেন্টে অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত হন। হি হ্যাডন্ট বিন ব্যাক টু পাকিস্তান সিন্স ফ্লিং ইন 1947 অ্যান্ড ইনিশিয়ালি রিফিউজ টু গো। তো এখানে বলা আছে 1947 সালে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি পাকিস্তানে ফিরে আসেননি এবং প্রথমে সেখানে যেতে তিনি অস্বীকার করেছিলেন। সিং ইভেনচুয়ালি ডিড গো টু পাকিস্তান, অবশেষে সিং পাকিস্তানে গিয়েছিল। ডেসপাইট দ্য হিউজ সাপোর্ট ফর হিজ মেন রাইভাল পাকিস্তানস আব্দুল খালিফ ইন দ্য স্টেডিয়াম, সিং ওয়েন্ট অন টু উইন দ্যাট রেস হোয়াইল খালিফ টুক দ্য ব্রোঞ্জ মেডেল। তো এখানে বলা আছে স্টেডিয়ামে তার প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আব্দুল খালিফের প্রতি বিপুল সমর্থন সত্ত্বেও সিং সেই দৌড়ে জয়লাভ করেন এবং খালিফ একটি ব্রোঞ্জ পদক জিতেছিল। অ্যাজ জেনারেল আইয়ুব খান, পাকিস্তান সেকেন্ড প্রেসিডেন্ট, অ্যাওয়ার্ডেড দ্য কম্পিটিটার্স দেয়ার মেডেলস, সিং রিসিভড দ্যাট নিকনেম দ্যাট উড স্টিক উইথ হিম ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। তো এখানে বলা আছে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রপতি জেনারেল আইয়ুব খান প্রতিযোগিতায় তাদের পদক প্রদান করেছিল। সিং একটি ডাকনাম পেয়েছিল যা তার সঙ্গে সারা জীবন থেকে যায়। জেনারেল আইয়ুব সেড টু মি, মিলখা ইউ কেম টু পাকিস্তান অ্যান্ড ডিড নট রান। জেনারেল আইয়ুব খান মিলখা সিংকে বলেছিল যে মিলখা তুমি পাকিস্তান এসেছো কিন্তু তুমি দৌড়াওনি, ইউ অ্যাকচুয়ালি ফ্লিউ ইন পাকিস্তান, তুমি প্রধানত পাকিস্তানে উড়ে এসেছো। পাকিস্তান বেস্টাউজ আপন ইউ দ্য টাইটেল অফ দ্য ফ্লাইং সিখ, পাকিস্তান তোমাকে ফ্লাইং সিখ টাইটেল দিয়ে ভূষিত করেছে। ইফ মিলখা সিং ইজ নোন অ্যাজ দ্য ফ্লাইং সিখ, যদি মিলখা সিং আজকে ফ্লাইং সিখ নামে পরিচিত হয় ইন দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী টুডে আজকে, দ্য ক্রেডিট গোজ টু জেনারেল আইয়ুব অ্যান্ড টু পাকিস্তান, তাহলে এই পুরো কৃতিত্ব যায় কাদের ওপর? জেনারেল আইয়ুবের ওপর এবং পাকিস্তানের ওপর। সিং টোল্ড দ্য বিবিসি লেটার, সিং পরবর্তীকালে এটা বিবিসিকে জানিয়েছিল। ইভেন দো হি নেভার ওন অ্যান অলিম্পিক মেডেল, হিজ ওন ওয়াজ দ্যাট সামওয়ান এলস শুড উইন দ্যাট মেডেল ফর ইন্ডিয়া। যদিও তিনি কখনও অলিম্পিক মেডেল জেতেননি, তার একমাত্র ইচ্ছে ছিল যেন ভারতের হয়ে অন্য কেউ এই মেডেল জিতুক। বন্ধুরা দেখো, এরপরে আনসিন থেকে আমি কোশ্চেনগুলো আলোচনা করছি, তোমরা ভালো করে শোনো। প্রথমে আছে এর দাগের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। মিলখা সিং ডাইড অ্যাট দ্য এজ অফ 91।
মিলখা সিং ডায়েড অ্যাট দ্য এজ অফ 91। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মিলখা সিং 91 বছর বয়সে মারা গেছেন। কোশ্চেন 2, দ্য ফ্লাইং শিখ ফিনিশড 4th ইন দ্য 400 মিটার ফাইনাল অ্যাট রোম অলিম্পিক্স। দ্য ফ্লাইং শিখ ফিনিশড 4th ইন দ্য 400 মিটার ফাইনাল অ্যাট রোম অলিম্পিক্স। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মানে দেখে নাও, ফ্লাইং শিখ 400 মিটার ফাইনালে 4th স্থান অর্জন করেছিল রোম অলিম্পিকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, নির্মল কৌর ওয়াজ এ ফর্মার ভলিবল প্লেয়ার। নির্মল কৌর ওয়াজ এ ফর্মার ভলিবল প্লেয়ার। নির্মল কৌর একজন ছিল প্রাক্তন ভলিবল খেলোয়াড়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, মিলখা সিং ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল ইন দ্য নর্দার্ন সিটি ইন চণ্ডীগড়। মিলখা সিং ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল ইন দ্য নর্দার্ন সিটি ইন চণ্ডীগড়। মিলখা সিং চণ্ডীগড়ের উত্তর দিকের একটি শহরের হসপিটালে ভর্তি হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, মিলখা সিংস ওয়াইফ ডাইড অ্যাট দ্য এজ অফ 85। মিলখা সিংস ওয়াইফ ডাইড অ্যাট দ্য এজ অফ 85। মিলখা সিংয়ের স্ত্রী 85 বছর বয়সে মারা গিয়েছিলেন। মিলখা সিংয়ের স্ত্রী 85 বছর বয়সে মারা গিয়েছিলেন। কোশ্চেন 6, অ্যাজ এ ইয়াং বয় who lived in the remote village in Multan province. As a young boy who lived in a remote village in the Multan province. একটি ছোট্ট ছেলে হিসাবে মুলতান প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে মিলখা সিং বাস করতেন। বন্ধুরা দেখো বিয়ের দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড অ্যাড সাপোর্টিং স্টেটমেন্ট ইচ 2 × 3 = 6। বন্ধুরা এখানে টু ফলস করতে বলেছে, যদি ট্রু হয় টি, ফলস হলে এফ, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে এবং নাম্বার আছে 6, 3টে কোশ্চেন আছে 2 নম্বর করে, 2 × 3 = 6। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। In 1960, Milkha Singh was invited to take part in 200-meter event in Lahore International Athletic Competition. এটা ট্রু। ভালো করে পড়ছি, আবার পড়ছি, ভালো করে তোমরা বুঝে নাও, তারপরে তো মানেটা বলে দিচ্ছি বা তোমরা দেখে নিতে পারছো। In 1960, Milkha Singh was invited to take part in the 200-meter event in Lahore International Athletic Competition. এটা ট্রু হলো। সাপোর্টিং মানেটা দেখো এবারে, 1960 সালে মিলখা সিংকে 200 মিটারে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল লাহোর আন্তর্জাতিক অ্যাথলেটিক প্রতিযোগিতায়। এটা ট্রু। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। ইন 1960, তোমরা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টগুলো কোটেশনের মধ্যে লিখবে। ইন 1960, হি ওয়াজ ইনভাইটেড টু টেক পার্ট ইন দ্য 200-meter ইভেন্ট অ্যাট অ্যান ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক কম্পিটিশন ইন লাহোর, পাকিস্তান। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ভালো করে শোনো। পাকিস্তান সেকেন্ড প্রেসিডেন্ট ওয়াজ আব্দুল খালিফ। এটা কিন্তু ফলস। পাকিস্তান সেকেন্ড প্রেসিডেন্ট ওয়াজ আব্দুল খালিফ, এটা ফলস। পাকিস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট ছিল আব্দুল খালিফ, এটা মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, অ্যাজ জেনারেল আইয়ুব খান পাকিস্তান সেকেন্ড প্রেসিডেন্ট। জেনারেল আইয়ুব খান ছিল পাকিস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট। কোশ্চেন 3, মিলখা সিং ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য হেলমস ওয়ার্ল্ড ট্রফি ইন 1947। এটা ফলস। মিলখা সিং ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য হেলমস ওয়ার্ল্ড ট্রফি 1947, ফলস। মিলখা সিং 1947 সালে হেলমস ওয়ার্ল্ড ট্রফি জিতেছিল, ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট, অ্যান্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য হেলমস ওয়ার্ল্ড ট্রফি ইন 1959 ফর উইনিং 77 অফ হিজ 80 ইন্টারন্যাশনাল রেসেস। ওকে, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। বন্ধুরা দেখো এরপরে আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 4 = 8। 4টে কোশ্চেন থাকে 2 নম্বর করে। তোমাদেরকে এই নাম্বারটা তোমাদেরকে একদম অরিজিনালি যদি তোমরা পেয়ে যাও না, দেখবে তোমাদের 100 পাওয়ার কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু একদম প্রাণপণ লাগিয়ে দেবে এই 4টে কোশ্চেনের আনসার লেখার জন্য। সে তোমরা টেক্সট থেকে বেশি লিখতে পারো বা তোমরা নিজের ভাষায় মন দিয়ে লিখতে পারো। ওকে, তোমরা কিন্তু 4টে কোশ্চেন অবশ্যই অ্যাটেম্প করো পরীক্ষার সময়। ওকে, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াই ডিড প্রাইম মিনিস্টার পে হোমেজ টু মিলখা সিং। হোয়াই ডিড প্রাইম মিনিস্টার পে হোমেজ টু মিলখা সিং। কেন প্রধানমন্ত্রী মিলখা সিংকে শ্রদ্ধা জানিয়েছিল? তো দেখো আনসারটা আমি সাজিয়ে লিখেছি। প্রাইম মিনিস্টার পেড হোমেজ টু মিলখা সিং বিকজ হি ওয়াজ দ্য ইন্ডিয়াজ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট স্পোর্টিং সুপারস্টার। কারণ তিনি ছিলেন, মানে মিলখা সিং ছিল স্বাধীন ভারতের প্রথম একজন সুপারস্টার খেলোয়াড়। ওকে, তাই তাকে শ্রদ্ধা জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর দ্বারা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেন টেক্সট থেকে, মানে ওই আনসিন প্যাসেজ থেকে তোমরা দেখে লিখবে। ওকে, শুরু করছি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। হোয়াট ডিড আইয়ুব খান টেল অ্যাবাউট মিলখা। হোয়াট ডিড আইয়ুব খান টেল অ্যাবাউট মিলখা। আইয়ুব খান মিলখা সিং সম্পর্কে কী বলেছিল? আইয়ুব খান টোল্ড অ্যাবাউট মিলখা সিং
that he came to Pakistan and did not run. He actually flew in Pakistan. Pakistan bestowed upon him the title of the Flying Sikh. Okay, আবার পড়ে দিচ্ছি। Ayub Khan told about Milkha Singh that he came to Pakistan and did not run. He actually flew in Pakistan. Pakistan bestowed upon him the title of the Flying Sikh. Next question, question number 3. Where did Milkha Singh discover his athletic skill? Where did Milkha Singh discovered his athletic skill? মিল্খা সিং কোথায় তার ক্রীড়া দক্ষতা আবিষ্কার করেছিল? তো আনসার পড়ছি, ভালো করে দেখে নাও তোমরা। তো এইটা আমি টেক্সটে মানে ওই আনসিন টেক্সট থেকে দেখে দেখে লিখেছি। অ্যারাইভিং ইন ইন্ডিয়া অ্যাজ অ্যান অরফ্যান ইন 1947, মিল্খা সিং টুক টু পেটি ক্রাইমস অ্যান্ড ডিড odd jobs for survival until he found a place in the army where he discovered his athletic abilities out on a bronze medal by whisker. আবার পড়ে দিচ্ছি, ভালো করে শোনো। Arriving in India as an orphan in 1947, Milkha Singh took to petty crime and did odd jobs for survival until he found a place in the army where he discovered his athletic abilities out on a bronze medals by whisker. Next question, question number 4. Write some words about Milkha's earlyhood. Write some words about Milkha's earlyhood. মিল্খার শৈশবকাল সম্পর্কে কিছু লেখো। তো দেখো পড়ছি, আনসারটা একটু বড় হয়েছে। Milkha Singh grew up in a small village which was under British rule. He saw his parents and 7 siblings murdered during the partition of India and the creation of Pakistan in 1947. As his father fell, his last words were "Bhag Milkha Bhag," exhorting his son to run for his life. The boy ran fast to save his life and then to win medals. আবার পড়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। Milkha Singh grew up in a small village which was under British rule. He saw his parents and 7 siblings murdered during the partition of India and the creation of Pakistan in 1947. As his father fell, his last words were "Bhag Milkha Bhag," exhorting his son to run for his life. The boy ran fast to his life and then to win medals. বন্ধুরা দেখো, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে আছে 4 দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। তো 3টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, মানে ভার বসাতে বলেছে, অপশান দেওয়া থাকবে তোমাদের 3টে করে। ফার্স্ট পড়ছি আমি। লুকিং পেল অ্যান্ড থিন with a bushy half-grown beard, Subhas was reclining on his pillows when Shishir, his nephew, entered into Subhas' bedroom that December afternoon. Subhas made him sit to his right on the bed. তো প্রথমে দেখো, প্রথমে বসেছে রিক্লাইনিং, দ্বিতীয় বসেছে এন্টার্ড এবং শেষে বসেছে সিট। নেক্সট 5 দাগের এ, fill in the blanks with appropriate articles and prepositions 1 × 3 = 3। তো আর্টিকেল প্রিপোজিশন আছে 3টে করতে বলেছে, 3 নাম্বার আছে, 1 নম্বর করে। ফার্স্ট পড়ছি, দেখে নাও। বাবর, হু ওয়াজ এ গ্রেট মুঘল এম্পায়ার, বিল্ড দ্য মুঘল ডাইনেস্টি ইন দ্য 15th century। প্রথমে বসেছে এ, দ্বিতীয় বসেছে দা এবং শেষে বসেছে ইন। বন্ধুরা দেখো, এরপরে আছে বিয়ের দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। 3টে আছে গ্রামার। ফার্স্ট গ্রামার পড়ছি। কিপ দ্য বল রোলিং, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস করতে দিয়েছে, চেঞ্জ দ্য ভয়েস ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তো এটা বসবে লেট দ্য বল বি কেপ্ট রোলিং, লেট দ্য বল বি কেপ্ট রোলিং। নেক্সট কোশ্চেন নাম্বার 2। হি সেড টু মি হু আর ইউ, এটা ন্যারেশন করতে দিচ্ছে আর ন্যারেশনটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো এখানে আনসারটি হবে হি আস্কড মি হু আই ওয়াজ, হি আস্কড মি হু আই ওয়াজ। নেক্সট কোশ্চেন 3। Blood is the most essential fluid in human body. Make it negative. Blood is the most essential fluid in human body. এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে, এখানে করতে হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে কি? পজিটিভ করে দিলে নেগেটিভ হয়ে যাবে। তো নো আদার ফ্লুইড ইন হিউম্যান বডি ইজ অ্যাজ এসেন্সিয়াল অ্যাজ ব্লাড। ভীষণ ইজি, কিন্তু তোমরা বুঝবে আর করবে। বন্ধুরা দেখো, এরপরে আছে সি এর দাগের ইউজ ফ্রেজাল ভাব 1 × 3 = 3। 3টে ফ্রেজাল ভাব আছে। ফার্স্ট কোশ্চেন 1 পড়ছি। ডু নট হেট দ্য পুয়ার, গরিবদের ঘৃণা করো না। হেট মানে কি? ঘৃণা করা। তো এখানে ফ্রেজাল ভাব হবে
ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার, ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার। কোশ্চেন 2, আই ক্যান নট রিমেম্বার হার নেম, রিমেম্বার মানে কি মনে করা, কল আপ, তাহলে আই ক্যান নট কল আপ হার নেম, আই ক্যান নট কল আপ হার নেম। কোশ্চেন 3, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, উইথড্রন মানে তুলে নেওয়া, তাহলে এখানে বলছে দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ। ওকে, এরপরে আছে 6 দাগের মিনিং ফ্রম আনসিন, মানে আনসিন থেকে যে ওয়ার্ডের মিনিং খুঁজতে পারলে 4টে থাকে 8 নম্বর, তোমাদেরকে কিন্তু এটাতে একদম স্ট্রং হতে হবে। যে কোনো ওয়ার্ড দিক না কেন তোমাদেরকে একদম তোমাদের মধ্যে কনফিডেন্স থাকে যে আমি এটা করে আসতে পারি, আই ক্যান ডু দ্যাট ভেরি পোর্শন। ওকে, তোমরা যেন এটা অবশ্যই করে আসতে পারো, 8 নম্বর যেন আমি তোমাদের দেখতে চাই, এই 8টি নম্বর। ওকে, তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, প্রিভিয়াস ফর্মার, প্রিভিয়াস মানে কি আগের, ফর্মার। কোশ্চেন 2, ডিস্ট্যান্ট রিমোট, ডিস্ট্যান্ট মানে কি দূরবর্তী, রিমোট মানে দূরবর্তী। কোশ্চেন 3, স্ট্রেঞ্জ অড, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, অড মানে হচ্ছে অদ্ভুত। সারনেম নিকনেম, সারনেম মানে হচ্ছে উপাধি, বা নিকনেম মানে হচ্ছে কারণ ডাকনাম বা উপাধি। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।